রাতে কর্মবিরতি প্রত্যাহার করেও সিদ্ধান্ত পরিবর্তন প্রাথমিক শিক্ষকদের। সারা দেশে ক্লাস বর্জন ও শহীদ মিনারে কর্মসূচি চলবে। শিক্ষকের রোষানলে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে বাধ্য হয়ে আমাদের সরে আসতে হয়েছে। অপরাধ আর অবৈধ অভিবাসনে সংকুচিত শ্রমবাজার। 10 মাসে ফিরেছেন 63,000-এর বেশি মানসম্পন্ন কর্মী নেয়ার তাগিদ। প্রফেশনালি তাদের স্কিলনেসটা থাকে, তাহলে কিন্তু তাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। সেই ক্ষেত্রে তার কিন্তু ওই রিস্ক ফ্যাক্টরটা কম কাজ করবে। প্রতিষ্ঠার 14 বছরেও কাটেনি কুমিল্লা সিটির জনবল সংকট। নাগরিক সেবা বঞ্চিত নগরবাসী, জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন ব্যাহত। দীর্ঘ 18 বছর পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভোটের হাওয়া। এই বছরই নির্বাচনে অনর উপাচার্য, বিধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। প্রশাসনে তারা নিজের স্বার্থ হাসিলের জন্য এই পদগুলো কম নিয়ে আসতে চাচ্ছে। সভাপতি এবং কোষাধ্যক্ষকে একই ব্যক্তিকে দেওয়া হয়েছে, সেটা বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি যে ব্র্যাকশুট ক্ষমতাকে খর্ব করা হয়েছে। I'll be there with you and we fight. We fight like hell. We're going to walk down to the Capitol and we're going to cheer on our brave senators and congressmen and women. এবং যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে দাঙ্গার প্রামাণ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য বিকৃতির অভিযোগ। দায় নিয়ে বিবিসির মহাপরিচালক ও সিইওর পদত্যাগ। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সকালে। আর পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন। এদিকে আমি মশিউর অনিক, আমি সুমাইয়া রাত্রি। মন্ত্রণালয়ের আশ্বাসে রাতে সহকারী শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার করা হয়। তবে রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকদের ক্ষোভে শেষ পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে আসে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন কমিটি। আজও দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বর্জন কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এদিকে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার আগ মুহূর্তে এমন পরিস্থিতিতে বিপাকের শিক্ষার্থীরা। আর জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। টানা দ্বিতীয় দিনের আন্দোলনে প্রাথমিক শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সাথে রোববার সন্ধ্যা 6:30টায় বৈঠকে বসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রায় 5 ঘন্টার বৈঠক শেষে সোমবার প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক নেতারা। তবে কর্মবিরতি প্রত্যাহারের এই ঘোষণা তীব্র প্রতিবাদ জানান কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকরা। শিক্ষকদের রোষানলে শেষ পর্যন্ত সোমবার কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা থেকে সরে এসেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন কমিটি। শিক্ষক নেতারা বলেন, আন্দোলনরত শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে সারা দেশে সোমবার প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি বহাল থাকবে। আমরা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত আমরা তাদেরকে সম্মানের সাথে দিয়েছিলাম, কিন্তু শিক্ষকের রোষানলে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে আগামীকালকের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত থেকে বাধ্য হয়ে আমাদের সরে আসতে হয়েছে। আগামীকালকের কর্মবিরতি আজকের এবং পূর্বের দিনের ন্যায় চলবে। আমাদের শুরু থেকে বলে আসছে যে আমাদের 10ম গ্রেডের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনার চত্বর আমরা অবস্থান ত্যাগ করব না। সুতরাং আমরা আজকে এখানে যেহেতু আমরা নিজেরা আছি এবং রাত্রি যাপন করবো, সুতরাং আমাদের আগামীকালের কর্মসূচি, আমাদের অবস্থান কর্মসূচি বহাল রয়েছে। এর আগে শনিবার পুলিশি হামলার প্রতিবাদ সহ 3 দফা দাবিতে শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। বেলা গড়াতেই প্রাথমিক শিক্ষকদের কর্মসূচিতে বাড়তে থাকে সমাগম, জোরালো হয় দাবি, স্লোগান আর প্ল্যাকার্ডে অধিকার আদায়ের দাবি জানান তারা। শিক্ষকদের যৌক্তিক দাবির পাশে দাঁড়াতে এবং একত্রতা জানাতে রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। 18 বছর পর প্রথমবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বইছে শিক্ষার্থী সংসদ নির্বাচনের হাওয়া। তবে এই বিশ্ববিদ্যালয় আইনে শিক্ষার্থী সংসদ নির্বাচনের বিধি সংযুক্তের পর থেকেই তা নিয়ে নানা ধরনের বিভক্তি দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়। আর নারী শিক্ষার্থীদের জন্য আরও পদ সৃষ্টি সহ বিধি সংশোধনের দাবি এক পক্ষের। তবে তাদের এই অবস্থান নিয়েও নির্বাচন বানচালের চেষ্টা মনে করছেন আরেকটা পক্ষ। এমন অবস্থায় এই বছরই নির্বাচনের চেষ্টায় অনর উপাচার্য। মোকাররম প্রতিবেদন দেখবেন বিস্তারিত।
প্রতিষ্ঠার দেড় যুগে নানা ইস্যুতে আলোচনা সমালোচনা পিছু ছাড়েনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এমনকি কর্মচারীদের আন্দোলনে ক্লাস পরীক্ষা বন্ধ হওয়া ছিল এখানকার নিত্য ঘটনা। তবে জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদের বিশ্ববিদ্যালয় হিসেবে ৭৫ একরের এই ক্যাম্পাস আলোচিত হয়েছে জাতীয়ভাবে। এই বিশ্ববিদ্যালয় শ্রেণীকক্ষ, আবাসন সংকট, গবেষণার অপ্রতুলতা, পরিবহন সমস্যা থাকলেও শিক্ষার্থীরা সোচ্চার ছিল কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের দাবিতে। আন্দোলন, মিছিল, স্মারকলিপির কর্মসূচি থেকে আমরণ অনশনে। অবশ্য নির্বাচন কমিশন গঠনের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন এখন রংপুরের টক অব দ্য টাউন। তবে বিশ্ববিদ্যালয় আইনে শিক্ষার্থী সংসদ নির্বাচনের বিধি সংযুক্তির পর দ্বিধা বিভক্তি দেখা যাচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন পক্ষে। ব্রাকসুর ১৩টি পদে নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পদ রাখা হয়নি এমন অভিযোগ তুলে বিধি সংশোধনের দাবি তুলছে একটি পক্ষ। একই সঙ্গে উপাচার্য ও ট্রেজারার পদ ছাড়া বাকি সব পদের বিপরীতে অনাস্থা প্রস্তাবের যে বিধান সংযুক্ত হয়েছে তা নিয়েও আপত্তি শিক্ষার্থীদের। প্রতিনিধি যখন কম থাকবে তখন প্রশাসনের যেই না তারা স্বেচ্ছাচারিতা বেশি হয়ে যাবে। সেই দিক দিয়ে আমরা মনে করি প্রশাসনে তারা নিজের স্বার্থ হাসিলের জন্য এই পদগুলো কম নিয়ে আসতে চাচ্ছে। বিভিন্ন রকম ত্রুটি আছে, অনাস্থা বোর্ডের একটা বিষয় আছে। সভাপতি এবং কোষাধ্যক্ষ বাদে সকলের পদকে অনাস্থা বোর্ডের মাধ্যমে পদ শূন্য করা যাবে এবং সভাপতি এবং কোষাধ্যক্ষ একই ব্যক্তিকে দেওয়া হয়েছে। সেটা বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি যে ব্রাকসুর ক্ষমতাকে খর্ব করা হয়েছে। কিছু মৌলিক পদ আছে যে পদগুলো ছাড়া আসলে ছাত্র সংসদে পূর্ণতা পায় না। আমাদের দাবিটা সেই পদগুলো ইনক্লুড করা, আমরা তো বিরোধিতা করতেছি না। তবে এই ক্যাম্পাসে ক্রিয়াশীল এমন একাধিক পক্ষের দাবি সংশোধনের আড়ালে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। ব্রাকসু নির্বাচনের বিধান সংশোধনের জন্য পাঠানো হলে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে ভোট আয়োজন সম্ভব হবে না বলেও মনে করছেন তারা। বিভিন্নভাবে বিভিন্ন মহল তারা এই গেজেটটি সংশোধনের নাম তুলে তারা বিভিন্নভাবে এই নির্বাচনকে বানচাল করার একটি অপচেষ্টায় লিপ্ত। সঙ্গতি আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। আমরা এটিকেও ব্রাকসুকে বিলম্বিত করার একটা অপচেষ্টা বলে মনে করি। যারা নির্বাচন আসলে চায় না তারা এরকম কিছু ইস্যু নিয়ে আসবে, যার মাধ্যমে হয়তো ইস্যুগুলো দাঁড় করিয়ে আস্তে আস্তে সময়ক্ষেপণ করবে, কালক্ষেপণ করবে, একটা সিন ক্রিয়েট করে এভাবে আসলে নির্বাচনটা পেছানো যেতে পারে। তাদের এরকম ইলমোটিভ থাকতে পারে। এদিকে বিশ্ববিদ্যালয়টির ১১৫তম সিন্ডিকেট সভায় ৬ সদস্যের যে নির্বাচন কমিশনের অনুমোদন দেওয়া হয়েছে সেই কমিশনের প্রধান একদিনের ব্যবধানে পাঠিয়েছেন পদত্যাগপত্র, যদিও তা ব্রাকসু নির্বাচন আয়োজনে প্রভাব ফেলবে না বলে মনে করছেন বেরোবির উপাচার্য। বর্তমান যে বিধি আছে এই বিধির বিকল্প তো আমার কাছে কিছু নাই। এখন এই সংশোধনের বিষয়টা তো এখন নিতে গেলে তাহলে এই নির্বাচন করা যাবে না, কারণ এইদিকে দ্বিপক দুই দইকে পা দেওয়ার কোনো সুযোগ নাই। হয় আমাকে এটা নির্বাচন করতে হবে, নির্বাচন করার পরে আমাদেরকে সংস্কার দিয়ে যেতে হবে। নির্বাচন কমিশন আমরা গঠন করে দিয়েছি, তারা অতি শীঘ্রই তাদের রোডম্যাপ এবং আচরণবিধি করে তার ঘোষণা করবে, এটা প্রশাসন প্রত্যাশা করে। উত্তরের সবচেয়ে বড় এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদে ২২টি বিভাগে পড়াশোনা করছেন প্রায় ৮,০০০ শিক্ষার্থী। অবকাঠামোগত উন্নয়নে বাজেট ঘাটতি থাকায় এক প্রকার ঢিমে তালে চলা এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচনের মাধ্যমে সংকট সমাধানের পথ সুগম হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। মোকাররম হোসাইন, এখন, রংপুর। জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্য মধ্যপ্রাচ্য, অনেকের পছন্দের তালিকায় ইউরোপও। তবে কর্মীদের অপরাধের মাত্রা বিবেচনা, অবৈধ অভিবাসন ও কিছু গন্তব্যে শ্রমিক চাহিদা পূরণ হয় দেশগুলোতে বন্ধ হয়ে গেছে শ্রমবাজার। আবার শূন্য হাতে গেল 10 মাসে বিভিন্ন দেশ থেকে ফিরেছেন ৬৩,৯৫২ বাংলাদেশি কর্মী। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক চাহিদা অনুযায়ী মানসম্পন্ন কর্মী তৈরিতে পিছিয়ে থাকলেও এই সংকট আরও ঘনীভূত হবে। কামরুল হাসান জনির প্রতিবেদন। ২০১২ সালে শ্রমিক নেয়া স্থগিত করে সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘ সময় বন্ধ থাকা এই শ্রমবাজারে ভ্রমণ ভিসায় কিছু কর্মী যেতে পারলেও এখনও চালু হয়নি দেশটিতে বাংলাদেশিদের শ্রমিক ভিসা। প্রায় ৭ বছর ধরে বন্ধ বাহরাইনের শ্রমবাজার। ২ বছর আগে শ্রমিক নেয়া বন্ধ করেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান। গত বছর থেকে শ্রমিক নেয়া বন্ধ রেখেছে লিবিয়া। কর্মী পাঠানো অনিয়মিত হয়ে গেছে মালয়েশিয়ায়ও। চাহিদার তুলনায় অদক্ষ শ্রমিক বৃদ্ধি পাওয়ায় আগ্রহে ভাটা পড়েছে আরও কিছু দেশের। বিভিন্ন সময় ভিসা বন্ধ হয়েছে, আবার খুলেছে, আবার বন্ধ হয়েছে, আবার খুলেছে। আমি বলতে পারি যে গত ১২-১৩ বছরে কখনোই আর পরিপূর্ণভাবে ভিসা খুলেনি।
ওমান সরকার শ্রমবাজার পুনর্গঠন ও ওমানাইজেশন নীতির অংশ হিসেবে 2023 সালের 30 অক্টোবর থেকে সকল দেশের জন্য যে কোনো ধরনের ভিসাকে কর্মভিসায় রূপান্তরের সুযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। একই সাথে বাংলাদেশের জন্য ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত রাখে। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন কিছু দেশে ইতোমধ্যে শ্রমিক চাহিদা পূরণ হয়ে গেছে। কর্মীদের ভাষা, দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতার দিকেও নজর দিচ্ছে কিছু দেশ। দেশীয় শ্রমিকদের ছোট বড় অপরাধ, অপহরণের ঘটনায় সম্পৃক্ততা ও অবৈধ অভিবাসনের কারণেও মুখ ফিরিয়ে নিচ্ছে বড় বাজারগুলো। আমাদের কর্মীরা যদি প্রফেশনালি তাদের স্কিলনেসটা থাকে তাহলে কিন্তু তাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে, তাই না? সেই ক্ষেত্রে তার কিন্তু ওই রিসপেক্টরটা কম কাজ করবে, এবং যেসব যার রিসপেক্টর কম সে কিন্তু আনডকুমেন্টেড হয়ে যাওয়ারও সম্ভাবনা কম। ইউরোপের গন্তব্য দেশ থেকে পালিয়ে যাওয়া কিংবা মধ্যপ্রাচ্যে দক্ষতার প্রতিযোগিতায় পিছিয়ে থাকাও শ্রমবাজার সংকুচিত হয়ে আসার কারণ বলা হচ্ছে। সবচেয়ে কঠিন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজটা করতে যায় পরিচ্ছন্ন কর্মী, নির্মাণ খাত। এখন এই কাজগুলো সারা পৃথিবীতে কিন্তু এখন টেকনোলজি চলে আসছে, যার ফলে সাধারণ শ্রমিকের শ্রমবাজারটা কিন্তু অনেক জায়গায় সংকুচিত হয়ে যাচ্ছে। নতুন কর্মী নেওয়া বন্ধ রাখলেও গত 10 মাসে বিশ্বের বিভিন্ন দেশ প্রায় 64,000-এর মতো বাংলাদেশি কর্মীকে ফেরত পাঠিয়েছে। এর মধ্যে সৌদি আরব, মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে শূন্য হাতে ফিরেছেন প্রায় 50,000-এর বেশি প্রবাসী। ফেরত আসা কর্মীদের বড় অংশ প্রতারণা, অবৈধ নিয়োগ, চুক্তিভঙ্গ ও কাজের অমানবিক পরিবেশের শিকার হয়েছেন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, যাওয়া ও ফিরে আসার পরিমাণ কাছাকাছি হয়ে গেলে রেমিটেন্সে প্রভাব পড়বে। ফিরে আসা কর্মীদের স্থানীয় শ্রমবাজারে সংকুলন করার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি হবে। কতজন মানুষ বিদেশে যেতে পারলো, দিনের শেষে যদি এদের একটা অংশ ফেরত চলে আসে তাহলে কিন্তু আমি ওই জায়গাটা ক্লেম করতে পারবো না যে আমার বাড়ছে। তো কাজে ক্রমশ কিন্তু দেখা যাবে যে এই যে মানে যারা যাচ্ছে আর যারা ফিরে আসছে এটার একটা যদি কাছাকাছি চলে আসতে থাকে সেটা কিন্তু খুব বিপজ্জনক একটা জায়গা হবে। একদিকে গুরুত্বপূর্ণ শ্রমবাজারের দুয়ার বন্ধ, অন্যদিকে বাড়ছে ফেরত আসা কর্মীর সংখ্যা। এই গতি সমান্তরাল হয়ে গেলে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি সামাজিক ও মানবিক সংকট তৈরি হতে পারে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে নারায়ণগঞ্জ সিটির তত্ত্বাবধানে পরিচালিত মুসুব জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং স্কুল। স্কুলটির মাধ্যমে ভাষা শিখে ইতোমধ্যে জাপানে গেছেন শিক্ষার্থীরা। আর চাকরির পাশাপাশি পড়াশোনার সুযোগ থাকায় স্কুলটির প্রতি আগ্রহ বাড়ছে তরুণ তরুণীদের। আর জাপানের শ্রমবাজারে বড় ভূমিকা রাখছে প্রশিক্ষিত এই কর্মীরাও। ইমরান আলী সজীবের তথ্য আর ছবিতে দেখবেন বিস্তারিত। দক্ষ জনশক্তি রপ্তানিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জাপানের নারুতো শহরের মধ্যে চুক্তি হয় 2023 সালে, যার প্রেক্ষিতে নারায়ণগঞ্জে চালু হয় মুসুব জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং স্কুল। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ তরুণীরা শিখছে জাপানি ভাষা। স্বল্প খরচে অপেক্ষাকৃত কম সময়ে ভাষা শিখে জাপান যাওয়ার সুযোগ থাকায় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। ভাষা শেখানো N5, N4 এগুলো শেখানো হয়। তো দেখলাম যে এখানে অনেকে জাপানে গেছে, তারপর জাপান থেকে লোক আসে, ওনারা নিয়ে যাবে সরকারিভাবে। তো এই জন্য আমি এখানে ভর্তি হয়েছি। জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, প্লাস হচ্ছে ল্যাঙ্গুয়েজের পাশাপাশি হচ্ছে জাপানি কালচারটাকে তুলে ধরা হয়, প্লাস হচ্ছে আমাদের এটা প্র্যাকটিস করা হচ্ছে। ওইখানে অনেক সুযোগ সুবিধা আছে মেয়েদের জন্য, সেফটি, সিকিউরিটি সব দিক দিয়ে। উচ্চশিক্ষার জন্য জাপান সবচেয়ে ভালো হবে এবং আমার লাইফ গড়তে সেখানে স্থায়ীভাবে বসবাস, এগুলোর জন্য জাপান আমার জন্য সুবিধা বলে আমি জাপান বেছে নিয়েছি এবং মুসুবুতে ভর্তি হয়েছি। ভাষা শিক্ষা থেকে শুরু করে জাপানে যাওয়া পর্যন্ত 3.5 লাখ টাকা ব্যয় হয় একজন শিক্ষার্থীর, যা বেসরকারি মাধ্যমে জাপান যাওয়ার খরচের চেয়ে কয়েক গুণ কম। ভাষা শিক্ষা এবং ট্রেড কোর্স করে প্রায় 3.5 লক্ষ টাকার মতন বিমানের ভাড়া সহকারে তারা জাপানে যেতে পারছে এবং এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে প্রায় অলমোস্ট 10 মাস বা 11 মাস লেগে যায়। তো ইতিমধ্যে 17 জন গিয়েছে এবং আরও স্টুডেন্ট যার প্রক্রিয়ার মধ্যে আছে। ট্রেনিং স্কুলের প্রশিক্ষক জানায়, জাপানি ভাষা শিখতে ন্যূনতম এসএসসি পাস করতে হয়। 6 মাস সময়ের 2টি কোর্সে স্কিল টেস্টের মাধ্যমে জাপানি ভিসা প্রসেস করা হয়। আর 2টি কোর্সের খরচ পড়ে প্রায় 30,000 টাকা।
N5টা মূলত হচ্ছে 3 মাসের কোর্স আর N4টা হচ্ছে 3 মাসের, মোট 6 মান্থের কোর্স। এই 6 মান্থের কোর্স শেষ হওয়ার পরে তাকে হচ্ছে JLPT নাম করে একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা দিতে হয়। নারায়ণগঞ্জ থেকে সরাসরি লোক পাঠানোর জন্য আর কি এই কোলাবোরেশনটা করা হয় আর কি, যেন নারায়ণগঞ্জের যে সকল বেকার সমস্যা আছে এগুলো যেন সমাধান হয়। ল্যাঙ্গুয়েজ ট্রেনিং স্কুলের কার্যক্রম আরও বিস্তৃত করার তাগিদ জানিয়েছেন উপকারভোগী ও স্থানীয়রা। আমার মেয়ে যে 6 মাস জাপানি ভাষা শেখানোর পরে মুসুবু থেকে তারপরে 2024 সালের ডিসেম্বরের 22 তারিখে জাপান গেছে। এখন আল্লাহর রহমতে খুবই ভালো আমার মেয়ে। জাপান যাওয়ার জন্য সুন্দর একটা রাস্তা তৈরি হয়েছে। আশা করি প্রত্যেকটা ছেলে বাংলাদেশের পতাকা বহন করবে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটি শুধু জাপানি কর্মসংস্থানে সহায়তা করছে না, পাশাপাশি দেশেও বিভিন্ন জাপানি প্রতিষ্ঠানেও কাজের সুযোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখছে। এখানে ছেলে মেয়ে ইয়াং যারা আছে তারা আসবে, ভাষা শিক্ষা গ্রহণ করবে এবং স্কিল্ড ওয়ার্কার হিসেবে তারা জাপানে যাবে, সেখানে গিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এইখানে জাপানের যেসব ইপিজেড সহ যেসব প্রতিষ্ঠান আছে তারা কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটা করে, কোর্সটা করে এদের বিভিন্ন প্রতিষ্ঠানেও চাকরি করার সুযোগ পাবে। প্রশিক্ষিত এই জনশক্তি জাপান এবং বাংলাদেশের মধ্যে নতুন সম্পর্ক তৈরি এবং রেমিটেন্স বৃদ্ধিতে সহায়তা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন নারায়ণগঞ্জ। কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার 14 বছরেও নিয়োগ হয়নি প্রয়োজনীয় জনবল। 2220 কর্মকর্তা কর্মচারী দিয়ে শুরু হলেও বর্তমানে কর্মরত মাত্র 67 জন। নাগরিক সেবা দিতে হিমশিম খাচ্ছে সিটি কর্পোরেশন। প্রতিটি খাতে বাড়তি দায়িত্ব সামলাচ্ছেন কর্মকর্তারা। জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন কাজ ও সেবা তদারকিতেও জটিলতা বাড়ছে প্রতিনিয়ত। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, আর ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। 2011 সালে 2টি পৌরসভার 27টি ওয়ার্ড নিয়ে যাত্রা শুরু করে কুমিল্লা সিটি কর্পোরেশন। প্রতিষ্ঠার সময় কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ছিল 220 জন, কিন্তু গত 14 বছরে অবসর সহ বেশ কিছু কারণে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 67 জনে। ফলে 53 বর্গ কিলোমিটারের এই নগরীর নাগরিক সেবা এখন সংকটে। রাস্তায় যানজটে নাকাল অবস্থা আর বৃষ্টিতে বাড়ে জলাবদ্ধতা। এছাড়া পয়ঃনিষ্কাশন আর বর্জ্য ব্যবস্থাপনা সহ নাগরিক সেবা নিয়ে প্রতিনিয়ত অভিযোগ করছেন স্থানীয়রা। কুমিল্লার যানজট পরিস্থিতি ব্যাপক খারাপ, বর্জ্য ব্যবস্থাপনার মিসম্যানেজমেন্ট সব কিছুই মানে একটা মানে উন্নয়নের অবস্থাও ভালো না। যারাই বদলি হয় যে রিটায়ার্ড করে ওই জায়গাটাও পূরণ হয় না, জনবল যাই ছিল আরও কমতেছে। শূন্যপদ থাকে এগুলো পূরণ করেন এবং যে ধরনের শূন্যপদ এখানে বিরাজ করছে এগুলো যদি পরিপূর্ণভাবে লোক নিয়োগ দেওয়া হয় তাহলে সেবার পরিধি বাড়বে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের দায়িত্বে আছেন একজন নির্বাহী প্রকৌশলী, তিনি আবার প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন। জনবল কাঠামো অনুমোদনের অভাবে নাগরিক সেবার কার্যক্রম ও নগর ব্যবস্থাপনার অনেক কাজই বিঘ্নিত হচ্ছে। সিটি কর্পোরেশন যে পার্মানেন্ট একজন ডাক্তার, একজন স্বাস্থ্য কর্মকর্তা দরকার, ওইটা নাই। ওইটা খুবই এসেনশিয়াল আনা। আমরা কয়েকবার চিঠি দিয়েছি, ওই সেই একই কথা ঘুরিয়ে যে আবার আমরা যদি জনবল কাঠামোটা অনুমোদন না করতে পারি আমরা কিন্তু নিজ থেকে এই নিয়োগগুলো দিতে পারবো না। সমস্যা হচ্ছে যে লোকবল থাকলেই যে আবার সব সাকসেসফুল হবে তা না, স্কিল ম্যান পাওয়ার থাকলেই একটা কাজ বাস্তবায়ন করা অনেক সহজ হয়। এদিকে 20 জন কর্মকর্তা নিজ বিভাগের বাইরেও অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন। জনপ্রতিনিধি না থাকায় 27টি ওয়ার্ডের নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম তদারকি করছেন নিজেরাই। আমরা 2011 সালে আমাদের এই সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা হয়েছে সদর দক্ষিণ পৌরসভা এবং কুমিল্লা পৌরসভা মিলে। তখন আমাদের জনবল ছিল 127 জন। বর্তমানে রিটায়ার্ড এবং মৃত্যুজনিত কারণে আমাদের জনবল দাঁড়িয়েছে 67 জনে। এর মধ্যে কর্মকর্তা হলো 20 জন আর বাকিগুলো হলো অফিস সহায়ক। 2006 সালে কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভায় চাকরিতে যোগদান করি। তারপর থেকে 2011 সালে কুমিল্লা পৌরসভা এবং সদর দক্ষিণ পৌরসভা বিলুপ্ত করে কুমিল্লা সরকার। সিটি কর্পোরেশন ঘোষণা করে, তো ওই সময় আমাদের লোক ছিল 220 জন, কিন্তু অবসরজনিত কারণে বদলিজনিত কারণে এখন আমাদের লোকবল স্থায়ী স্টাফ আছে 67 জন। এই স্বল্প লোকবল মধ্যেও আমরা ওয়ার্ডের কার্যক্রম পরিচালনা করতে হয়।
242 জন জনবল কাঠামোর অনুমোদন চেয়ে সরকারের কাছে আবেদন করেছে সিটি কর্পোরেশন। তবে এখনও নেই প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, নগর পরিকল্পনাবিদ কিংবা স্বাস্থ্য কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ। সম্প্রতি মেয়রের চেয়ারে বসেছেন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রশাসক। তিনি আশা করছেন নতুন জনবল কাঠামো নিয়োগ হলে নাগরিক সেবায় গতি আসবে। নিয়মিতভাবেই জনগণকে যারা সুবিধাভোগী নাগরিক রয়েছেন এবং সমাজের বিভিন্ন শ্রেণী, যারা সমাজের মানুষের দাবি দাওয়াগুলি বিভিন্ন মহল থেকে উঠে আসে, তাদেরকে আমরা শুনবো। আমরা আশা করছি এই সামগ্রিক প্রচেষ্টার মধ্য দিয়ে, একটা কোঅর্ডিনেটেড এফোর্টের মধ্য দিয়ে আমরা একটা সুন্দর নগরী গড়ে তুলতে পারব। এ শহরে প্রতিদিন জনসংখ্যা বাড়লেও জনবল সংকটে কমছে নাগরিক সেবার মান। নতুন জনবল নিয়োগ ছাড়া এই সংকট কাটানো কঠিন বলছেন সংশ্লিষ্টরা। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। এবার বাজার প্রসঙ্গ। মানিকগঞ্জের আড়তগুলো ভরে গেছে আগাম শীতের সবজিতে। সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে সবজির দাম কেজিতে কমেছে প্রায় 5 টাকা পর্যন্ত। আর সদর উপজেলার ভাটবাউর আড়ত থেকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য যুক্ত আছেন আসাদ জামান। আসাদ, সবজির সরবরাহ আর দর নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে প্রতিক্রিয়া কেমন জানতে চাই আপনার মাধ্যমে। অনেক, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর সবজির আড়তে। মূলত পেঁয়াজ ব্যতীত অন্যান্য যতগুলো সবজি রয়েছে সবগুলো সবজির দামই কিন্তু কেজিতে প্রায় 5 টাকা কমেছে সপ্তাহের ব্যবধানে। আজকের বাজার দর যদি আগে একটু বলতে চাই, যে ফুলকপি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা দরে কেজি, আর সিম 60 টাকা, পটল 30 টাকা, কচুরমুখী 15 টাকা, করলা 55 টাকা, পেঁপে 12 থেকে 14 টাকা, জলপাই বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে, দেশি লাউ সেটা হচ্ছে বড় রকমের সাইজের যেটা রয়েছে সেটা 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে, ধনিয়া পাতা বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে। অপরদিকে শসা আমরা বিক্রি হতে দেখেছি 55 টাকা কেজি, এবং কাঁচামরিচ যেটা রয়েছে সেটা কিন্তু 110 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে আমরা দেখেছি। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ আগাম যে শীতকালীন সবজি সেটা কিন্তু এখানে সরবরাহ বেশ রয়েছে। এখানে যতগুলো আড়তদার রয়েছে প্রত্যেকেই কিন্তু 4-5 রকমের করে সবজি কিন্তু তারা পাইকারিতে বিক্রি করছে। আমি একটু আগে কথা বলেছি কয়েকজন কৃষকের সাথে, মূলত তারা জানিয়েছেন যে এখন শীতকালীন যে আগাম যে শীতকালীন সবজি সেগুলো কিন্তু আসছে, আর পূর্ণ শীতকালীন সবজি সেটা প্রায় 3 থেকে 4 সপ্তাহ পরেই কিন্তু বাজারে আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে যারা বিক্রেতা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে আগের চেয়ে সবজির বাজার দর কিছুটা কমেছে, প্রায় সবগুলো সবজিতেই প্রায় 3-4-5 টাকা পর্যন্ত সপ্তাহের ব্যবধানে কমেছে। শুধুমাত্র যে পেঁয়াজ রয়েছে পেঁয়াজের দামটা কিন্তু বেড়েছে, অর্থাৎ গত সপ্তাহে যে পেঁয়াজ 60 থেকে 90 টাকা ছিল সেটা কিন্তু আজ বেড়ে দেখা গিয়েছে 70 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মান ভেদে এবং প্রকার ভেদে। তো পেঁয়াজ ব্যতীত যে সবজিগুলো রয়েছে সেগুলো কিনতে কিন্তু ক্রেতারা বেশ স্বস্তি অনুভব করছে। এই যে আড়তে দেখা গিয়েছে যারা হচ্ছে অন্যান্য যে খুচরা বাজার রয়েছে তার যে বিক্রেতা তারা কিন্তু আসছে, তাদের সাথেও কথা বলছি। মূলত তারাও কিন্তু খুব উচ্ছ্বাস প্রকাশ করেছে, কারণ যে প্রতিদিনই 1 টাকা 2 টাকা পরে সবজির দাম কমছে। এই যে আড়ত, এই আড়তে কিন্তু প্রায় 50 থেকে 60 লাখ টাকার মতো প্রতিদিন সবজি বেচা কেনা হয়। তো অনেক, এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সবশেষ সংবাদ। আসাদ যেমন যুক্ত ছিলেন মানিকগঞ্জ থেকে এবং জানাচ্ছিলেন শীতের যে শাকসবজি তার বাজারের সবশেষ দরদামের খবরাখবর। এদিকে আবহাওয়া আর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জামালপুরে দিন দিন বাড়ছে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন ও তার ব্যবহার। আর এতে মাটির উর্বরতা বাড়ার পাশাপাশি কমছে রাসায়নিক সার ব্যবহার, আর ফলে উৎপাদন খরচ কমে কৃষকরা পাচ্ছেন বেশি ফলন। আধুনিক কৃষি উৎপাদনে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনে পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দিচ্ছে কৃষি বিভাগ। বিস্তারিত তথ্যপত্র তুলে ধরছেন জুয়েল রানা। জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বিনন্দপাড়ার কোচগড় গ্রামের কৃষি উদ্যোক্তা নয়ন মিয়া স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ ও অর্থায়নে নিজ বাড়ির উঠানে গড়ে তুলেছেন ট্রাইকো কম্পোস্ট সার তৈরির কারখানা। নিজ জমির চাহিদা মিটিয়ে অতিরিক্ত সার বিক্রি করে মাসে আয় করছেন 15 থেকে 20 হাজার টাকা। নয়ন মিয়ার মতো মেলান্দহ উপজেলার তরুণ উদ্যোক্তা রোমান মিয়াও ট্রাইকো কম্পোস্ট উৎপাদনে সফল।
শুরু করেছিলেন নিজের ক্ষেতের জন্য। এখন তা বাণিজ্যিকভাবে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তিনি। জৈব সারের রেজাল্টটা ভালো, পোকামাকড় রোগবালাই কম এবং মাটির উর্বর শক্তি ভালো থাকে। আর আমরা যে রাসায়নিক সারটা ব্যবহার করতেছি, এটা যেভাবে এখন কৃষক ব্যবহার করতেছে, এটা 2, 4, 5 থেকে 10 বছর পরে ওই জায়গাতে কৃষক আর ফলন ফলাইতে পারবে না। জলবায়ুর যে একটা পরিবর্তন, আমরা বিভিন্ন রাসায়নিক যে কীটনাশকগুলো আছে এটি ব্যবহার করার পরও আমরা ভালো রেজাল্ট পাচ্ছি না। এটা ব্যবহার করার পরে আমাদের ওই গাছগুলাতে একটা প্রতিরোধমূলক একটা ব্যবস্থা তৈরি হইতেছে, যার কারণে আমরা এটাতে অনেকাংশে উপকার পাচ্ছি। আবহাওয়া পরিবর্তনের ফলে রাসায়নিক সার ব্যবহারে উৎপাদন খরচের পাশাপাশি পোকামাকড়ের আক্রমণও বাড়ছে। তবে ট্রাইকো কম্পোস্ট থেকে উৎপাদিত লিচেট নামের বায়ো প্রোডাক্ট ছত্রাকনাশক হিসেবে কার্যকর ভূমিকা রাখছে। এর ব্যবহারে বেশ উপকৃত হচ্ছে কৃষকরা। জৈব সারের লাভ বেশি, জৈব সারের খরচ কম, দামে কম। আপনার জৈব সার দিলে অনেক উপকার হইতেছে কৃষকের। আমি এই বছরে যা পাইছি তা আমাদের মনে হইতেছে যে আমি অর্ধেক লাভবান থাকবো। আমি আগামীতে চিন্তা ভাবনা করছি যে আগামীতে আমি এই জৈব সার ছাড়া অন্য কোনো সার ব্যবহার করবো না। তারপরে নয়নের কম্পোস্ট সারটাই করছি, ব্যবহার করতেছি। এটাতে পোকামাকড় কমছে, আমাদের ক্ষেত ভালো দেখা দিছে। আধুনিক কৃষি উৎপাদনে রাসায়নিক সার ব্যবহার রোধে ট্রাইকো কম্পোস্ট বেশ উপকারী। এর ব্যবহারে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনে বেশ কার্যকর বলছে কৃষি বিভাগ। আসলে আমরা কৃষি বিভাগ থেকে আমরা চেষ্টা করতেছি যেটা এই ট্রাইকো কম্পোস্ট বা কম্পোস্ট সেটার জন্য আরো সম্প্রসারিত করতে পারি বৃহৎ আকারে, এবং কি আমরা আমাদের যে কৃষক মহোদয়গুলো আছে তাদেরকে এই বিষয়ে পরামর্শ এবং কি উপজেলা কৃষি অফিস থেকে ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে যাতে এটা সম্প্রসারণ হয়। সদর উপজেলার কৃষি কর্মকর্তা জানান, কৃষিতে জৈব পদ্ধতিতে উৎপাদন বাড়াতে প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়া ট্রাইকো কম্পোস্ট উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে সব ধরনের সহযোগিতার আশ্বাস এই কর্মকর্তার। এখন আমাদের কিছু প্রযুক্তি বের হয়েছে, খামারি অ্যাপস এর মাধ্যমে আমরা কিছু রাসায়নিক সারের ব্যবহার যৌক্তিক যেটা সুপারিশ অনুযায়ী ওইটাই ব্যবহার করে বাকিটা জৈব সার করাচ্ছি। সেদিক দিয়ে কৃষকের মধ্যে জৈব সারের ব্যাপারটা জনপ্রিয়তা পাচ্ছে। এই জৈব সারের মধ্যে আমাদের বর্তমানে যেটা খুব উৎকৃষ্ট মানের আমরা মনে করছি সেটা হলো ট্রাইকো কম্পোস্ট। এই ট্রাইকো কম্পোস্ট আমরা প্রাথমিকভাবে আমাদের প্রদর্শনী আকারে এখন বর্তমানে আমাদের 26টি প্রদর্শনী আছে চর এলাকা সহ আমাদের বেশ কিছু আরো কয়েকটা এলাকায়। কৃষি জমিতে রাসায়নিক সার ব্যবহারে ক্রমেই মাটির উর্বরতা ক্ষমতা হ্রাস পাচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় ও নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব সার ব্যবহার বাড়াতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন জামালপুর। দুর্বল 5 ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন ব্যাংকের লাইসেন্সের জন্য প্রাথমিক সম্মতিপত্র দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদ ভার্চুয়ালি এ অনুমোদন দেন। রোববার বিকেলে গভর্নর আহসান এইচ মনসুর এ বিষয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এর আগে গেল বুধবার অর্থ মন্ত্রণালয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেয়। নতুন ব্যাংকের 7 সদস্যের পরিচালনা পরিষদের চেয়ারম্যান অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। খেলাপিতে নুয়ে পড়া এই 5 ব্যাংকের মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। অবহেলায় এক প্রকারে হারিয়ে যাচ্ছে ঝালকাঠির ঐতিহাসিক নিদর্শনগুলো। কীর্তিপাশা জমিদার বাড়ি আর শেরে বাংলা একে ফজলুল হকের জন্মভিটা সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, যেগুলো সংস্কার সংরক্ষণ না হওয়ায় ধ্বংসের পথে, অথচ এগুলো সংরক্ষণ করা গেলে হতে পারত আকর্ষণীয় দর্শনীয় স্থান। আলামিন তালুকদার জানাচ্ছেন বাকিটা। ঝালকাঠির কীর্তিপাশা জমিদার বাড়ি জমকালো স্থাপনা হিসেবে যা একসময় এলাকাবাসীর গৌরবের কারণ ছিল, বর্তমানে ভাঙা দেয়াল, খসে পড়া ছাদ আর আগাছার আস্তরণে মলিন জমিদার বাড়ির সেই জৌলুস। বাংলার সিংহপুরুষ শেরেই বাংলা একে ফজলুল হকের জন্মভিটাও অযত্ন অবহেলায় ভগ্নদশায়। এর বাইরেও ঘোষাল রাজবাড়ি, নলছিটির ঐতিহাসিক সুজাবাদের কেল্লা, খানবাড়ি ও প্রাচীন গালুয়া মসজিদ সহ অসংখ্য ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও সংস্কারের অভাবে কালের গর্ভে হারাতে বসেছে। স্থানীয়রা বলছেন, ঐতিহাসিক নিদর্শন ও স্থাপনাগুলো পর্যটন বান্ধব করা গেলে দর্শনীয় স্থানের পাশাপাশি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঝালকাঠি একসময় দ্বিতীয় কলকাতা নামে খ্যাত হতো।
ঝালকাঠির সংস্কৃতি এবং ঝালকাঠির ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। কৃত্তিবাসী ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, এখানে অনেক অসংখ্য দর্শনীয় স্থান আছে এবং আশেপাশে আরও দর্শনীয় স্থান আছে। সরকারের সেই প্রত্যন্ত অধিদপ্তরের তাদের তত্ত্বাবধানে না থাকায় এটি ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে। অনেক পর্যটক এখানে আসে, কিন্তু তারা এসে এটাকে দেখে নিষ্ফল হয়ে চলে যায়। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আমাদের জোর দাবি থাকবে, এইটা যদি একটু সংস্কার করা হয় তাহলে এলাকার উন্নতি হবে, এখানে বিভিন্ন পর্যটক আসবে। এদিকে জেলার ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এই দুটি ঐতিহাসিক স্থাপনাকে সংরক্ষণ করার জন্য আমরা ইতিমধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বরাবর আমরা চিঠি লিখেছি। সেখান থেকে রাজাপুরের যে ঐতিহাসিক স্থাপনাটি আছে, যেটা শেরে বাংলা ফজলুল স্মৃতিবিজড়িত, সেটা সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে কাজ করা হয়েছিল। এ বিষয়ে আমি পার্সোনালিও স্যারদের সাথে যোগাযোগ করেছিলাম। স্যারা বলেছেন এই বিষয়টা ওনারা দেখবেন। ইতিহাসের সাক্ষী ও ঐতিহাসিক স্থাপনাগুলো যাতে হারিয়ে না যায়, তাই দ্রুত সংরক্ষণ ও সংস্কারে দাবি জানিয়েছেন স্থানীয়রা। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। 2021 সালের ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় ট্রাম্পের বক্তব্য বিকৃত করার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরা টার্নেস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা করে বিবিসি প্যানোরামায় একটি তথ্যচিত্র দর্শকদের বিভ্রান্ত করেছে বলে অভিযোগ উঠেছে। টেলিগ্রাফে ফাঁস হওয়া এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্পের বক্তব্য বিবিসি বিকৃত করে উপস্থাপন করেছে, যা দর্শকদের বিভ্রান্ত করেছে এবং ক্যাপিটাল হিলের দাঙ্গার ঘটনাকে উস্কে দিয়েছে। এক বিবৃতিতে টিম ডেভি বলেন, মহাপরিচালক হিসেবে এই ঘটনার চূড়ান্ত দায় নিতে হবে। আলাদা এক বিবৃতিতে বিবিসি নিউজের সিইও টার্নেস জানান, পদত্যাগের সিদ্ধান্ত সত্যিই কঠিন ছিল। তাদের সরে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিবিসির পরিচালক বোর্ড। এবার ইরাকের সংসদ সদস্য নির্বাচনে 40% তরুণ প্রার্থী, আর যা কঠিন পরীক্ষায় ফেলেছে ক্ষমতাসীনদের। অর্থনৈতিক পুনর্গঠন সহ দুর্নীতি আর বেকারত্ব দূর করার আশ্বাস দিচ্ছে দলগুলো। আর অন্যদিকে সংস্কারের পাশাপাশি ক্ষমতাসীনদের প্রভাব ভাঙার প্রতিশ্রুতি তরুণদের। শিয়া, সুন্নি ও কুর্দিদের সমন্বিত ইরাকি শাসন ব্যবস্থা নিয়ে হতাশ সাধারণ মানুষও। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। 11 নভেম্বর সংসদ নির্বাচন ঘিরে জোর প্রস্তুতি চলছে ইরাকে। 2003 সালে মার্কিন আগ্রাসনে সাদ্দাম হোসেনের পতনের পর গণতান্ত্রিক ধারায় ফেরে দেশটি। 2005 সালে ভোটাধিকার পুনরুদ্ধার হয় ইরাকিদের। তবে সাদ্দামের পতনে ভোট বয়কট করে সুন্নি সম্প্রদায়। মূলত এরপর থেকেই ইরাকের রাজনীতিতে আধিপত্য প্রতিষ্ঠিত হয় শিয়াদের। তরুণ ইরাকিদের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন কমলেও দেশটিতে এখনও বেশ কয়েকটি গোষ্ঠীর হাতেই কুক্ষিগত আছে শাসন ব্যবস্থা। অলিখিত নিয়মে প্রধানমন্ত্রী শিয়া, সংসদের স্পিকার সুন্নি এবং রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছেন কুর্দি সম্প্রদায় থেকে। এর ফলে বেড়েছে স্বজনপ্রীতি ও দুর্নীতি। নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ করছে দেশটির বিশাল তেল সম্পদ। তবে এবারের নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ দিক তরুণ প্রার্থীদের অংশগ্রহণ। ইরাকের নির্বাচন কমিশনের তথ্য মতে নিবন্ধিত প্রার্থীদের 40% বয়সই 40 বছরের নিচে, যেখানে প্রার্থীদের গড় বয়স প্রায় 55 বছর। এবার দেশের সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায়ের পাশাপাশি সংখ্যালঘু সুন্নি সদস্যরাও নির্বাচনে লড়ছেন। শিয়া প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সুদানি এবং ক্ষমতাসীন দলগুলোকে কঠিন পরীক্ষায় ফেলবে তরুণ নেতৃত্ব। 2022 সালে ক্ষমতায় আসা আল সুদানি দ্বিতীয় মেয়াদে শিয়া নেতৃত্বে দেশের ক্ষমতায় আসতে মরিয়া। দুর্নীতি দূর করে সরকারি পরিষেবা উন্নত এবং সুশাসন প্রতিষ্ঠার আশ্বাস দিচ্ছে তার দল। সুদানির নেতৃত্বেই ইরাকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে। আল সুদানির অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশটির সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। 2014 সালে ইসলামিক স্টেটের উত্থানে তার হাত ছিল।
সুন্নি সম্প্রদায়ের শক্তিশালী প্রার্থী সাবেক স্পিকার মোহাম্মদ আল হালবুসি। ইরাকে সুন্নিদের শাসন ক্ষমতা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তার। ইরাকের কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি তেল সম্পদের আধিপত্য চায়, তাদের নেতা মাসুদ বারজানি। অন্যদিকে প্রভাবশালী শিয়া ধর্মগুরু মুক্তাদা আল সদর দুর্নীতির অভিযোগ তুলে ভোট বর্জনের ডাক দিয়েছেন। মার্কিন ও ইরানি প্রভাবের বিরুদ্ধে জাতীয়তাবাদী কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এতে অন্যদের পথ অনেকটা উন্মুক্ত হয়ে গেছে। এদিকে ইরান সমর্থিত শিয়া গোষ্ঠীর মিত্র হিসেবে পরিচিত মিলিশিয়া নেতা কাইস আল খাজালি গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন, যদিও যুক্তরাষ্ট্রের চোখে তার দল এখনও সন্ত্রাসী সংগঠন। তবে গেল ২০ বছরের গণতান্ত্রিক ধারায় হতাশ ইরাকের সাধারণ মানুষ। এবার তরুণ প্রার্থীরা রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের আশ্বাস দিলেও ভোটারদের মন জয় করতে পারছে না। তরুণ ভোটারদের মধ্যেও দেখা দিয়েছে বিভক্তি। أنا أول مرة أنتخب شعور حلو مميز، يعني يحسك بالتغيير ويحسك إنه أنت شاب من صدق تريد تبدع بالعراق. الناس الآن في هذا عمليات التحول ما بعد 2003 دخول جيل زد في مسألة التصويت الانتخابي وهذا التحول البنيوي في عقلية الشاب العراقي. لأن احنا كل شو ماكو ما شفنا، يعني هاي سنين كل 4 سنين نفسهم يتبدلون ويرجعون يتبدلون ويرجعون واحنا يعني تقاطعنا عن الانتخابات نهائيا। বিশেষজ্ঞদের মতে ইরাকের রাজনৈতিক দৃশ্যপটে খুব একটা পরিবর্তন আনবে না এই নির্বাচন, কারণ ক্ষমতা এখনও অভিজাত শ্রেণী, প্রভাবশালী নেতা ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ। গাজা যুদ্ধে ইরাক আঞ্চলিক অস্থিরতা এড়াতে পারলেও রাজনৈতিক অস্থিরতা কমেনি। ইরাকের ক্ষমতায় যে দল আসবে তাদের যুক্তরাষ্ট্র ও ইরানের প্রভাবের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। طبعا يعني مقابل المشاركه الواعيه هناك ايضا مقاطعه، خلينا نسميها مقاطعه سلبيه، انه يكون هناك نقد وتذمر بدون طرح بديل او ايجاد بديل مناسب. فعلا هو من حق المواطن العراقي انه ان تكون عنده نوع من رده الفعل। ভোটের কয়েকদিনের মধ্যেই প্রাথমিক ফলাফল প্রকাশ হলেও সরকার গঠনের সময় লাগবে কয়েক মাস। দেশটির নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টে ফলাফল অনুমোদিত হওয়ার পর ৩২৯ সদস্য স্পিকার ও রাষ্ট্রপতি বেছে নেবেন। এরপর ৩০ দিনের মধ্যে মনোনীত প্রার্থীকে গঠন করতে হবে মন্ত্রিসভা। তানভীর চনি, এখন বিশ্ব। দেশের তৃণমূল ক্রিকেটকে এক সুতোয় গাচ্ছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের প্রথম দিন এ কথা বলেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এদিকে ক্রিকেট বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে বয়সভিত্তিক ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছে বিসিবির নতুন নির্বাহী কমিটি। তবে পার্বত্য অঞ্চল ঘুরে হতাশ বিসিবি পরিচালক আসিফ আকবর। এদিকে নারী ক্রিকেটার জাহানারার অভিযোগের পর এমন ইস্যুতে কঠোর হওয়ার বার্তা তার। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান লিটন। দেশের ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা। দেশের ক্রিকেট বিকেন্দ্রীকরণ, তৃণমূল কাঠামোর উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম প্রসারের উদ্দেশ্য নিয়ে বিসিবির সম্মেলন বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। বিসিবির 2 দিনের এই সম্মেলনে অংশ নিচ্ছেন দেশের 64 জেলার ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি ও 8 বিভাগের ক্রীড়া কর্মকর্তারা। প্রথম দিনের কার্যক্রম শেষে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল 12 মাস ক্রিকেট চালু রাখা ও তৃণমূল পর্যায়ে ছোট ছোট অফিস তৈরির কথা জানান। স্টেপ 1 হচ্ছে আজকে একটা কনফারেন্স করে জানতে পারলাম। স্টেপ 2টাই হবে আমাদের ছোট ছোট বিসিবি অফিস তৈরি করা। আমরা নিজস্ব কিছু মাঠ কেনার থেকে বড় কথা যে খোলা মাঠ আমাদের দরকার হচ্ছে, এটাই ওইখানে এক্স্যাক্টলি এই কথাটাই বলেছে যে আমাদের দরকার একটা ভালো উইকেট, যেখানে উইকেটে বাউন্স ভালো থাকবে, ইভেন্ট থাকবে, একটা ভালো আউটফিল্ড যেখানে একটা বাচ্চা ছেলে বা একটা মেয়ে সেখানে আরামসে ফিল্ডিং করতে পারবে, ইভেন্ট বল আসবে এবং সেটা আমাদের 12 মাস খেলার মতো কর্তৃত্ব থাকবে। প্রথমবারের মতো পরিচালক নির্বাচিত হয়ে দৌড়ে বেড়াচ্ছেন বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব পাওয়া আসিফ আকবর। সম্প্রতি পার্বত্য অঞ্চলের ক্রিকেট পর্যবেক্ষণ করে হতাশা প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান এই বোর্ড পরিচালক। যেখানে কাজ করার দরকার তৃণমূলে সেখানে কোনো কাজই হয়নি। ইনফ্যাক্ট বিসিবির কেউ কখনো ওই এলাকায় যায়নি। তো আমি যাওয়ার পরে দেখলাম যে আমাদের যে এজ গ্রুপের খেলা বা টুর্নামেন্টগুলো হওয়া সেগুলোর কোনো ম্যানেজমেন্টই নেই। ভালো টার্ফ নেই, ভালো উইকেট নেই, প্র্যাকটিস ফ্যাসিলিটিস নেই, গ্রাউন্ড ফ্যাসিলিটিস নেই, ম্যানেজমেন্ট নেই, টুর্নামেন্ট নেই, কিছুই নেই। তো আমরা সেগুলা তদন্ত করলাম, চেক করলাম এবং সেগুলোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণের জন্য আবার আমি উত্তরবঙ্গ সফরে যাচ্ছি। এদিকে জাহানারা ইস্যুতে সরগরম দেশের ক্রিকেট আঙ্গন। স্পর্শকাতর এই ইস্যুতে বোর্ডের কেউ মুখ না খুললেও অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধে কঠোর বার্তা দিলেন আসিফ আকবর। নারী ক্রিকেটে বাংলাদেশ যে উচ্চতায় আছে সেটার ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদের এই সমস্ত ফালতু প্রবলেমগুলো সলভ করতে হবে
এবং খুব কঠোরভাবে সলভ করতে হবে। যেহেতু আমরা বোর্ডে মাত্র নতুন 1.5 মাস হয়েছে আমাদের, আমরা চেষ্টা করছি কোনো রকম বিতর্ক ছাড়া যেগুলো হয়েছে অতীতে সেগুলো যেন আমরা ক্যারি না করি, আমরা একটু ধারাবাহিকতা যেন বন্ধ করে দিই, আমরা সে চেষ্টা করে যাচ্ছি আমরা। ক্রিকেট বিকেন্দ্রীকরণে বিসিবির এমন দারুণ আয়োজনে এসেও অপ্রীতিকর ঘটনার ব্যাখ্যা দিতে হচ্ছে বোর্ড পরিচালকদের। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য কাজ করার অঙ্গীকার আসিফ আকবরের কণ্ঠে। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। এদিকে জাতীয় স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের মূল খেলা। তীর ধনুকের লড়াইয়ে প্রথম দিন দলগুলো ব্যস্ত থেকেছে কোয়ালিফিকেশন রাউন্ডে। আর দক্ষিণ কোরিয়ার পাশাপাশি চমক দেখিয়েছে ভারত। বাংলাদেশও রয়েছে ভালো অবস্থানে। তীর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ নিয়ে রেজাউল করিমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে কোয়ালিফিকেশন রাউন্ডে ব্যস্ত ছিল দলগুলো। তীর ধনুকের নিশানায় দিনটা ভালোই কাটিয়েছে স্বাগতিক বাংলাদেশ। কোয়ালিফিকেশন রাউন্ড শেষে পদক আনতে আশার বাণী শুনিয়েছেন আর্চার হিমু বাছার। আমরা অনেক খুশি এটাতে যে আমাদের নিজেদের দেশে আমরা আন্তর্জাতিক গেম খেলতে পারতেছি এবং নিজের মাটিতে খেলতে পারতেছি এবং নিজের দেশে থেকে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারতেছি। তো এটা আমাদের জন্য অনেক আনন্দের। এশিয়ান চ্যাম্পিয়নশিপ অনেক বড় একটা আসর। এখানে ওয়ার্ল্ড কাপে গোল্ড মেডেলিস্ট এবং অলিম্পিক মেডেলিস্টরাও আছে। সো এখানে পদক জেতা আসলে একটু কষ্ট, তবে অসম্ভব কিছু না। তবে আমরা চেষ্টা করব যেন আমরা দেশের জন্য ভালো কিছু করতে পারি এবং দেশের জন্য পদক নিয়ে আসতে পারি। শক্তিশালী দল হিসেবে আসরটিতে অংশ নিতে বাংলাদেশে এসেছে চীনের 8 আর্চার। প্রথম দিনে ছাপও রেখেছেন মাঠের খেলায়। আসরটি থেকে সর্বোচ্চ পদক নিয়ে দেশে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেছেন চীনা তরুণ আর্চার শিশাং কুন। 我认为我现在的水平和我现在的技术都保持在和平常训练的技术是差不多的。然后今天的状态。মাঠের খেলায় প্রথম দিন চমক দেখিয়েছে ভারত। বিশেষ করে কোয়ালিফিকেশন রাউন্ডের দুর্দান্ত ছিলেন ভারতীয় আর্চার অভিষেক ভার্মা। খেলা শেষে সবাইকে ছাড়িয়ে সর্বোচ্চ পদক জেতার লক্ষ্যটা অকপটেই জানালেন এশিয়ান গেমসের 5 বারের পদকজয়ী এই অ্যাথলেট। Doesn't matter its opponent is Korea or some more country. We have to perform our own score, and we did very well. And if you see we are world number 1, and currently we just got a gold medal in team event in a world championship. So we have to perform like that. সব মিলিয়ে কোয়ালিফিকেশন রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সমানে সমান। এখন আর্চারদের চোখ থাকবে মূল পর্বের দিকে, যেখানে নির্ধারিত হবে পদক জয়ের ভাগ্য। রেজাউল করিম, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাতে কর্মবিরতি প্রত্যাহার করেও সিদ্ধান্ত পরিবর্তন প্রাথমিক শিক্ষকদের। সারা দেশে ক্লাস বর্জন ও শহীদ মিনারে কর্মসূচি চলবে। শিক্ষকের রোষানলে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে বাধ্য হয়ে আমাদের সরে আসতে হয়েছে। অপরাধ আর অবৈধ অভিবাসনে সংকুচিত শ্রমবাজার। 10 মাসে ফিরেছেন 63,000-এর বেশি মানসম্পন্ন কর্মী তৈরির তাগিদ। প্রফেশনালি তাদের স্কিলনেসটা থাকে, তাহলে কিন্তু তাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। সেই ক্ষেত্রে তার কিন্তু ওই রিসপেক্টটা কম কাজ করবে। প্রতিষ্ঠার 14 বছরেও কাটেনি কুমিল্লা সিটির জনবল সংকট। নাগরিক সেবা বঞ্চিত নগরবাসী, জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন ব্যাহত। দীর্ঘ 18 বছর পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভোটের হাওয়া। এবছরে নির্বাচনে অনর উপাচার্য, বিধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। প্রশাসনে তারা নিজের স্বার্থ হাসিলের জন্য এই পদগুলো কম নিয়ে আসতে চাচ্ছে। সভাপতি এবং কোষাধ্যক্ষকে একই ব্যক্তিকে দেওয়া হয়েছে, সেটা বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি যে ব্র্যাকশুট ক্ষমতাকে খর্ব করা হয়েছে। I'll be there with you and we fight like hell. We're going to walk down to the Capitol and we're going to cheer on our brave senators and congressmen and women. এবং যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে দাঙ্গার প্রামাণ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য বিকৃতির অভিযোগ। তাই নিয়ে বিবিসির মহাপরিচালক ও সিইওর পদত্যাগ। আর এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং
ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।